আমরা একটা ঐতিহাসিক সন্ধিক্ষণের মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। 2011 সালে পশ্চিমবঙ্গবাসী যে ভুল করেছিল, সেই ভুলের জন্য যে প্রায়শ্চিত্ত আমাদের প্রায় প্রত্যেককে করতে হয়েছে, সেই প্রায়শ্চিত্ত সম্পূর্ণ হওয়ার দিন কার্যত ঘোষণা হয়ে গেল গতকাল নির্বাচন কমিশনারের হাত ধরে। এবং প্রায় 50 বছর পর 1977 সালের পর আবারও পশ্চিমবঙ্গে দু দফায় ভোট। মমতা বন্দ্যোপাধ্যায়ের রিজিমে প্রায় প্রত্যেক দফাতে ভোট বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে এসেছিল নির্বাচন কমিশনার, এবং মনে করা হয়েছিল এই দুর্নীতি, এই ভোট সন্ত্রাস থেকে মুক্তি পেতে একমাত্র ভোটের দফা বাড়িয়েই বোধহয় এটাকে মোকাবিলা করা সম্ভব। কিন্তু দেখা গিয়েছিল যে কেন্দ্রীয় বাহিনী যতটা সুবিধা পেয়েছে, তার থেকে তৃণমূলের দুর্বৃত্তরা এই বেশি সংখ্যায় ভোট হয়ে যাওয়াতে তারা সুযোগটা আরো বেশি পেয়ে গিয়েছে। সেই কারণে নির্বাচন কমিশন মনে করেছে যে পশ্চিমবঙ্গে ভোটের দফা কমিয়ে দু দফায় ভোট করতে। তৃণমূল কংগ্রেসের এটা পরাজয় যে অন্যান্য 5টি রাজ্যে একই সঙ্গে ভোটের নির্ঘণ্ট প্রকাশ হলো পশ্চিমবঙ্গ সমেত, 4টি রাজ্যেই এক দফা ভোট, কিন্তু পশ্চিমবঙ্গে 23 তারিখ এপ্রিল এবং 29 তারিখে এপ্রিলে দু দফায় ভোটের নির্ঘণ্ট প্রকাশ করা হয়ে গেছে। আপনারা সকলেই জেনে নিয়েছেন, আশা করি আমি একটু ছোট করে বলে দেবো। তাও প্রথম দফায় 152 আসন 23 এপ্রিল। কোন কোন জেলা রয়েছে? কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম। আর দ্বিতীয় দফায় 142 আসন 29 এপ্রিল বুধবার, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া। দুটি ওয়ার্কিং ডেতে পড়েছে, অর্থাৎ দুটি ছুটির দিন, কিন্তু এটা বিশ্বাস করুন এইভাবে ভাববেন না, ছুটির দিন হিসেবে ভাববেন না। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় নামক এইরকম একটা অপশাসনের কফিনের শেষ পেরে গণতান্ত্রিক ভাবে পোতার দিন এগুলো। আমাদের এটা সৎ ব্যবহার করতেই হবে। আসুন আজকে আলোচনা করব অনেক বিষয়ে। নমস্কার, আমি প্রলয়, আপনাদের সামনে নতুন আরো একটি পর্ব নিয়ে। আমি এখানে প্রথমে এই সমস্ত আলোচনার আগে যেটা চলে আসবো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে বাংলার ভোটের নির্ঘণ্ট ঘোষণার দিনই জনমত সমীক্ষা, এগিয়ে তৃণমূল, ব্যবধান অল্প। আইএনএস মাদ্রিজের একটা ওপিনিয়ন পোল সেটা প্রকাশ পেয়েছে। সেই ওপিনিয়ন পোলে তৃণমূল কংগ্রেসকে এগিয়ে রাখা হয়েছে। আপনারা এবিপি আনন্দে গতকাল হয়তো কেউ কেউ দেখেছেন। এটা এবিপি আনন্দ বলছে যে আমরা সার্ভে করিনি, আইএনএস এবং মাদ্রিজ তারা এই সমীক্ষক সংস্থা এটা সমীক্ষা করেছে। এখানে এদের সমীক্ষা অনুযায়ী এরা বলছে যে তৃণমূল কংগ্রেস পেতে পারে 155 থেকে 170টি আসন, বিজেপি পেতে পারে 100 থেকে 115টি আসন, অন্যান্যরা জিততে পারে 5 থেকে 7টি আসনে। অর্থাৎ তৃণমূল কংগ্রেস 215টি আসন পেয়েছিল, সেটা কমে 115 থেকে 170-এ অন্তত, যদি আপাতত তর্কের খাতিরে ধরে নিন, আমার ব্যাখ্যা আমি পরে শোনাচ্ছি, 155 থেকে 170টি আসনে প্রথম ওপিনিয়ন পোল বলছে তারা নেমে যাবে। বিজেপি 77 থেকে উঠে গিয়ে 100 থেকে 115টি আসন জিতে নিতে পারে বলে এরা মনে করছে। ভোটের শতাংশ যদি আপনারা দেখেন, ভোটের শতাংশ হচ্ছে যে তৃণমূল পেতে পারে 43 থেকে 45% ভোট, আর বিজেপি পেতে পারে 41 থেকে 43% ভোট। এইখানে যদি আপনারা হিসাব করেন, গতবার তৃণমূল কংগ্রেস পেয়েছিল 215টি আসন, সেই 215টি আসন থেকে 155-তে তারা নেমে যেতে পারে বলে প্রথম ওপিনিয়ন পোলে পূর্বাভাস। দ্বিতীয়ত, বিজেপি 70টি আসন পেয়েছিল, সেখান থেকে 115-তে চলে যেতে পারে বলে প্রথম পোলে পূর্বাভাস। দেখুন, এমনিতেই ওপিনিয়ন পোল অনেক বেশি ইনকারেক্ট হয় রাদার দ্যান এক্সিট পোল। এক্সিট পোল মানুষ ভোট দিয়ে এসে বলে আমি কাকে ভোট দিয়েছি, আর ওপিনিয়ন পোলে মানুষ আজকে ভাবে যাকে, কালকে অন্য কাউকে ভাবতে পারে। এমনিতেই সমীক্ষার প্রচুর টলারেন্স থাকে, ভুল হওয়ার সম্ভাবনাই ম্যাক্সিমাম। এবং পশ্চিমবঙ্গবাসী হিসাবে 2021-এর সমীক্ষা আমাদের মনে রয়েছে, পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমাদের মনে রয়েছে 2024 সালের সমীক্ষা। এই দুটো সমীক্ষার ধারে পাশে মেলাতে পারেনি আমাদের কোনো ন্যাশনাল ইন্টারন্যাশনাল কোনো সমীক্ষক সংস্থার ধারে কাছে পর্যন্ত যেতে পারেনি। কিন্তু তাতেও যদি এই সমীক্ষায় আপনি ধরে নেন, তাহলে দেখুন এখানে ভোটের শতাংশ দেখানো হচ্ছে যে তৃণমূল পেতে পারে 43 থেকে 45% ভোট, আর বিজেপি পেতে পারে 41 থেকে 43%। অর্থাৎ সকলেই এরা মনে করছে 43% ভোট কিন্তু দুজনাই পেতে পারে। তৃণমূলের খারাপ হলে 43%-এ নামবে, আর বিজেপির ভালো হলে 43%-এ উঠবে। এবার এই কন্ডিশন ধরে রাখুন, দুজনের যদি 43% ভোট হয়, এরাই বলছে
যে 43% মানে তৃণমূলের খারাপ হলে 43% ভোট পেলে 155টি আসন পাবে, আর বিজেপির খারাপ, বিজেপি সব থেকে ভালো করলে 43% ভোট পেলে 115টি আসন পাবে। এইখানেই এই সার্ভেকে আমি শূন্য দিলাম, কারণ 43% ভোট পেয়ে তৃণমূলকে যারা বলছে 155টি আসন পাবে, আর 43% ভোট পেয়ে যারা বিজেপিকে বলছে 115টি আসন পাবে, তার মানে তাদের সমীক্ষায় অনেক গরমিল রয়েছে। এতটা ডেফিনেটলি কিছুটা হতে পারে, দুজনেই সমান সংখ্যক ভোট পার্সেন্টেজ পেয়ে 10-12টা সিটের এদিক ওদিক হতে পারে, কিন্তু এতটা এদিক ওদিক হবে না। এখানে এই সার্ভেকে আমি গুরুত্ব দিলাম না, বিশেষ করে যখন নির্বাচন এই ঘোষণা হলো, তখন মানে সূচি ঘোষণা হলো, তখনও পর্যন্ত 60 লক্ষ ভোটারের এখনো পর্যন্ত একটাও কি বলবো নতুন করে লিস্ট আমাদের সামনে এখনো আসেনি। এসআইআরে এতগুলো মানুষের নাম বাদ চলে যাবার পরও তারপরে যে পশ্চিমবঙ্গের ভোটের রাজনৈতিক মানচিত্রটা ঠিক কোন জায়গায়, এটা আঁচ করা এবারের সার্ভে একেবারে কোনো কেউ ধারে কাছে আনতে পারবে না। আমি আপনাদের সামনে হলফ করে বলে দিলাম, মিলিয়ে নেবেন। আর এর থেকে রেজাল্ট যে আমূল পরিবর্তন হবে সেটাও আমি আপনাদের সামনে হলফ করে বলে দিচ্ছি, এই রেজাল্ট হবে না। আপনাদের মতামত লিখে জানাবেন। কিন্তু এইখানে আমি আপনাদের কিছু বক্তব্য বলি। বাংলায় এবার ভোটে বেনজির আধা সামরিক বাহিনী মোতায়েনের ইঙ্গিত, দ্বিতীয় দফায় 6 লাখ হবে। এমনিতে 440 কোম্পানি বাংলায় সামরিক আধা সামরিক বাহিনী তারা ইতিমধ্যেই বাংলায় চলে এসেছে, এবং বাকি যে রাজ্যগুলোতে এক দফায় ভোট হচ্ছে তার ম্যাক্সিমাম রাজ্যে ভোট হয়ে যাচ্ছে 9ই এপ্রিল। পশ্চিমবঙ্গে 2 দফায় ভোট হচ্ছে, 23 এপ্রিল শুরু আর 29 এপ্রিল। 23 এপ্রিল শুধুমাত্র তামিলনাড়ুতে ভোট রয়েছে। তার মানে গোটা দেশের আধা সামরিক বাহিনী পশ্চিমবঙ্গে ভোটের সময় ফ্রি হয়ে যাবে, বাকি রাজ্যের তখন শুধু ভোট, সবার ভোট হয়ে যাবে, শুধু তামিলনাড়ুর একটা ফেজে প্রথম দফার সঙ্গে কোলাইড করে গেছে ওই একটা ফেজ ছাড়া। অর্থাৎ দ্বিতীয় ভোটে আন্দাজ করা যাচ্ছে এখানে 6 লাখ হয়ে যাবে। শুধু তাই নয়, আপনারা জানেন 100% আপনার বুথে সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে ভেতরেও থাকবে, বাইরেও থাকবে। এমনকি বলা হয়েছে যে যদি কোনো পরাজিত প্রার্থী যদি তিনি চেক করতে চান তার রেজাল্ট দ্বিতীয়বার, তাও তিনি একটা সার্টেন অ্যামাউন্টের ফিস দিয়ে দ্বিতীয়বার তিনি চেক করতে পারবেন। এছাড়াও বলা হয়েছে যদি কোথাও কোনো বিএলও বা কোনো এজেন্ট জোর করে ঢুকতে দেওয়া বাধা হয় বা কিছু অপচেষ্টা করা হয়, তাহলে সেখানে কিন্তু ভোট প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হবে। একগুচ্ছ নীতি। শুধু এটা নয়, রিপাবলিকের তরফ থেকে প্রশ্ন করা হয়েছিল গতকাল সাংবাদিক সম্মেলনে যে 2021-এ যে সমস্ত পুলিশ আধিকারিকরা পশ্চিমবঙ্গে এই সন্ত্রাসকে হ্যান্ডেল তো করেনি, বরঞ্চ তাতে ধোঁয়া দেওয়ার জন্য তাদের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে কি করছেন। নির্বাচন কমিশন বলেছে যে আমাদের কাছে সমস্ত তথ্য এসে গেছে, আমরা খুব শীঘ্রই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। তারা এতদিন মডেল কোড অফ কন্ডাক্ট চালু হওয়ার জন্য অপেক্ষা করছিলেন। গতকাল নির্বাচন অ্যানাউন্স হওয়ার পর থেকেই মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে গেল, আর তারপরে নির্বাচন কমিশনার বলছে যে এই সমস্ত 2021-এর যে সমস্ত পুলিশ অফিসারদের বিরুদ্ধে অভিযোগ ছিল সন্ত্রাসের মদদ দেওয়ার, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শুনুন, আমি ওই অংশটা শোনাবো। This side Harsha from Republic TV. Sir, my first question, sir, earlier this week you had sought the list of police officials during whose presence the post-poll violence took place in the year 2021 in West Bengal. So what's the status of it? And sir, whether those police officials will be deployed in the polling state in West Bengal during election or not? So second one, so when can we expect the supplementary list? Sir, already 15 lakh have been disposed from the adjudication list. When can we expect the supplementary list? With regards to the police officers who were involved in the violence in earlier elections, the list has been sought of, as is known to the media during our visit to the West Bengal, and necessary action as per law shall be taken. With regards to the supplementary list, as per the orders of the Honorable Supreme Court, the learned judges working under the directions of the Honorable High Court of Calcutta would be bringing out this supplementary list. And as and when the supplementary list, the names are coming out, they shall be included in addition to the existing electors. শুনলেন, মডেল কোড অফ কন্ডাক্ট কিন্তু চালু হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় মডেল কোড অফ কন্ডাক্ট চালু হওয়ার ঠিক 55 মিনিটের মাথায়
আর একটা হচ্ছে 1 ঘন্টা 45 মিনিটের মাথায় আগে তিনি তার ব্রহ্মাস্ত্রটা বার করতে বাধ্য হলেন। কেন? সম্ভবত আইপ্যাক তাদেরকে এই এই যে পাবলিককে খাওয়ানোর জন্য যে শ্রমিক সমীক্ষা হচ্ছে সেগুলো তো ইনঅ্যাপ্রোপ্রিয়েট, এগুলো হচ্ছে একটা কি বলবো ভিউ পাওয়ার জন্য। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আইপ্যাককে দিয়ে যে সমীক্ষাটা করেন সেটা রিয়েল। সেই সমীক্ষাতে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন জমি আলগা। তারপরে আবার গতকাল বিজেপির ওই ব্রিগেড সমাবেশে ওই রকম গেরুয়া ঝড়ের একটা ইঙ্গিত। ঠিক সেইখানে মমতা বন্দ্যোপাধ্যায় আস্তিন থেকে শেষ ট্রাম্প কার্ডটা বার করতে বাধ্য হলেন এবং সেখানে তিনি মোয়াজ্জেম এবং পুরোহিতদের 500 টাকা করে বাড়িয়ে দিয়ে 1.5 থেকে ওটা 2000-এ হয়ে গেল। এখনো পর্যন্ত এই ভাতার তালিকায় এরাই কিন্তু শীর্ষে। যতই তৃণমূল কংগ্রেস মা মা বলুক না কেন, তাদের এখনো পর্যন্ত 1500 টাকা, আর মোয়াজ্জেমদের আর পুরোহিতদের কিন্তু 2000 টাকায় সব থেকে প্রায়োরিটি তাদের। এমনকি বেকারদেরও 1500 টাকায় মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে এসছেন। আর এরা বলে এটা নাকি ধর্মীয় রাজনীতিতে বিশ্বাস করে না। একমাত্র রাজনৈতিক দল যারা মোয়াজ্জেম এবং পুরোহিতদের ভাতা দেয় গোটা ভারতবর্ষের মধ্যে একমাত্র রাজনৈতিক দল। এবং দ্বিতীয়ত মমতা বন্দ্যোপাধ্যায় একটা কাজ করেছেন, সেটা চ্যানেলে কেউ বলছেন না, অন্যভাবে বলছেন যে তিনি ডিএ অ্যানাউন্স করে দিয়েছেন, 25% ডিএ দেবেন, অ্যানাউন্স করে দিয়েছেন। এটা তার পরাজয়, ডিএ তাকে দিতেই হতো, এটা সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল। এখানে একটা বিরাট ছলনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে সুপ্রিম কোর্টে চলে গেছেন, সুপ্রিম কোর্টে তিনি বলেছেন যে ডিসেম্বরের আগে আমাদের কাছে টাকাই নেই দেওয়ার মতো, আমরা দিতেই পারবো না, এটাকে এক্সটেন্ড করুন, আমরা দিতেই পারবো না। একদিকে সুপ্রিম কোর্টে গিয়ে বলছে এটা বাড়ান, আমরা দিতে পারবো না। অথচ আস্তিন থেকে লাস্ট কার্ডটা 1 ঘন্টার আগে মডেল কোড অফ কন্ডাক্ট চালু হওয়ার আগে তাকে বলতে হলো যে না ডিএ আমরা দিয়ে দেবো। কেন? তিনি বললেন আগে বলে দাও, না হলে এবারের নির্বাচন শেষ। সেই কারণে কি তিনি বললেন? যদি না বলতেন তাহলে তো অনেক সময় ছিল এত হয়রানি, এত রাজ্য সরকারি কর্মচারীদের মানে জ্বালা যন্ত্রণার মানে পাত্রী হয়ে তৃণমূল কংগ্রেসকে ধিক্কার জানিয়ে ওই সমস্ত ওদের অভিশাপ নেওয়ার কোনো প্রয়োজন ছিল না। একদিকে সুপ্রিম কোর্টে গিয়ে বলছেন টাকা দিতে পারবো না, পিছিয়ে দিন, আর এদিকে বলছেন যে ঠিক আছে টাকা দিয়ে দেবো। তারপরে সুপ্রিম কোর্টেরটা তো বেশি প্রাধান্য, আপনি গেছেন মানে সুপ্রিম কোর্টে তো সওয়াল করবেন, এর বিরুদ্ধে তো সওয়াল করবেন। অথচ একদিন আগে আপনি 1 ঘন্টা আগে আপনি ঘোষণা করে দিলেন। এই চাতুরি মানুষ ধরে ফেলেছে এই কারণে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইন্টারনাল সার্ভে বোধহয় অন্য কিছু বলেছে তাকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আইপ্যাকের ইন্টারনাল সার্ভে যদি এই মাদ্রিজের যে সমীক্ষা দিলাম এটাও যদি বলতো তাহলেও তিনি কিছুটা স্বস্তি হলেও হতে পারতেন। যদিও স্বস্তির ওখানেও কিছু নেই, কারণ 43% ভোট দুই পক্ষকেই দেখানো হয়েছে। স্বস্তির কোনো জায়গায় এবারে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আর পাচ্ছেন না। এইখানে আমি আপনাদের শোনাবো যে এই প্রশ্নটাও করা হয়েছিল যে নির্বাচন কমিশনারকে, যে মাত্র তিনি 1 ঘন্টা আগে এই অ্যানাউন্সটা করলেন, এটা কি তিনি করতে পারেন? এটা কি মডেল কোড অফ কন্ডাক্ট ভায়োলেট করলো? নির্বাচন কমিশন বলেছিল না, এটা করেনি। তার কারণ যখন থেকে তিনি অ্যানাউন্স করলেন তারপর থেকেই মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে গেল। শুনুন, ওই পার্টটা শোনাবো। सर मैं अश्विन कुमार सिंह एनडीटीवी से। सर आपकी प्रेस कॉन्फ्रेंस शुरू होने से कुछ देर पहले बंगाल की सरकार ने 500 रुपए का मानदेय बढ़ाया है पुजारियों और मुआजिनों के लिए, और साथ ही डीए भी बढ़ाया गया है। तो क्या ये मॉडल कोड ऑफ कंडक्ट लागू हो एक तरीके से आपकी प्रेस कॉन्फ्रेंस के 30 मिनट पहले किया गया, तो क्या कमीशन इस पर कुछ विचार करेगा? Okay. First of all, I'd like to make clear that the model code of conduct is applicable from now onwards. So actions taken prior to model code of conduct is the prerogative of the concerned government. শুনলেন তো? অনেকে আবার বলছেন যে নরেন্দ্র মোদী এসেছিলেন 18,000 কোটি টাকার তিনি প্রকল্পের উদ্বোধন করে গেলেন, তার বেলায় তো কেউ বলছো না। আমাকেও বলছে তুমি তো বলছো না, আমি তো বলছি। আমি বলেছি বেশ করেছে, ঠিক করেছে নরেন্দ্র মোদী, 18,000 করেছেন। পশ্চিমবঙ্গ মানুষের জন্য আরো বেশি করতে পারতেন, মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে করুন। মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছেন? ভাতা দেওয়ার বন্দোবস্ত করেছেন, প্রকল্প করেননি। মমতা বন্দ্যোপাধ্যায় যদি এখন প্রকল্প করার জন্য ব্যবস্থা করতেন, অবশ্য এই সরকারকে বিশ্বাস করা যায় না। নরেন্দ্র মোদী একটা 18,000 কোটি টাকার প্রকল্প ঘোষণা করেছেন মানে সেটা ইমপ্লিমেন্ট করবেন, এ নিয়ে কোনো মানে পশ্চিমবঙ্গ ছেড়ে দিন, ভারতবর্ষের মানুষের ডাউট নেই। একটাই ডাউট যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জমি কোথাও লাগলে তিনি দেবেন কিনা সেইটা, কিন্তু তিনি বলেছেন যখন করবেন, এ নিয়ে কোনো ডাউট নেই। মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্প করতে পারতেন। মমতা বন্দ্যোপাধ্যায়
মুয়াজ্জেমদের 2000 টাকা করে দিয়ে দিলেন। মুয়াজ্জেমদের কাজ কি? পুরোহিতদের কাজ কি? বলুন, এদের আমাদের টাকায় কেন 2000 টাকা করে এদের দেওয়া হবে? তাহলে তো প্রত্যেকটি বর্গের যারা পুজোর জন্য ফুল আনেন, কেন তারা টাকা পাবেন না? যারা চন্দন কাঠ এনে তিলকের জন্য চন্দন কাঠ আনেন, তারা কেন পাবেন না? তো এরকম তো হয় না। এরকম তো ডিসক্রিমিনেশন করলে তো আপনি তো পারবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত এবারের নির্বাচনে যা যা ঘোষণা করে দিয়েছেন, এগুলো প্রতিশ্রুতি নয়, প্রতিশ্রুতি এবার আসবে। তারা কি কি করবেন সেটা এবার আসবে। এটা অলরেডি ঘোষণা, এটা তিনি চালাতে পারবেন? এই অর্থনৈতিক সংস্থানটা মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কোথা থেকে করবেন তার কোনো রকমের আভাস দেওয়া হলো না। মানুষকে এই কমিটমেন্ট মমতা বন্দ্যোপাধ্যায় যেটা দিয়েছিলেন রাখতে পারবেন? দুয়ারে রেশন বলে একটি প্রকল্প 2021 সালে মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চের ওপর ঘুরে ঘুরে সব জায়গা থেকে বলেছিলেন। পেয়েছেন দুয়ারে রেশন? হয়েছে সেই প্রকল্পটি? তিনি বললেই প্রকল্পের টাকা আপনি হাতে পেয়ে যাবেন এবং তার মধ্যেই আপনি সিদ্ধান্ত নিয়ে গিয়ে ভোটের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈতরণীটা পার করে দেওয়ার জন্য কাঁধ লাগিয়ে দেবেন। দয়া করে 2011 সাল থেকে যে ভুলগুলো করে আসছেন, এবার অন্তত তার শিক্ষা সেখান থেকে নেবেন। ঠিক এইখানে আমি এসে আপনাদের সামনে একটাই তথ্য দিতে চাইবো। আমি একটাই বলতে পারি, সো ফার সো গুড, কোনো প্রবলেম নেই। প্রবলেম একটা জায়গায়, গতকালের ঘটনা। 2 লাইন বলে শেষ করব। দেখতে পাচ্ছেন, গিরিশ পার্কে অশান্তির আঁচ পেয়েও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেনি, অভিযোগের বিরুদ্ধে কমিশনের অভিযোগ বিজেপি। শিশির বাজোরিয়া তিনি কমিশনে অভিযোগ জানিয়েছেন এবং এটা সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমি এখনো পর্যন্ত নির্বাচন কমিশন যা যা করেছে আমি সন্তুষ্ট, কিন্তু স্টিল পশ্চিমবঙ্গের রাজনীতিটা আমরা খুব ভালোভাবে বুঝি বলে তিনি পুরোটা শেষটা করতে পারবেন বলে তাও বিশ্বাস হয় না। কেন? আমি দেখলাম গিরিশ পার্কে যা ঘটনা ঘটেছে, সেখানে কিভাবে শশী পাঁজাদের বাড়ির দিক থেকে একটা মাননীয় মন্ত্রী, লজ্জা আমাদের, মাননীয় মন্ত্রীর বাড়ির দিক থেকে কিভাবে বিজেপির বাসের ওপর ইট ছুটছে, তার ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে। অন্যান্য বারের সঙ্গে এবারে এটাই ডিফারেন্স, অন্যান্য বার বিজেপি কর্মীরা মার খেয়ে চলে যান, এবারে তারা প্রতিরোধ করেছেন, এইটাই শুধু ডিফারেন্স এবারে। এবং সেই মারের পর যখন পাল্টা মার হয়ে গেল, যেটা আমরা সমর্থন করি না, কিন্তু ঘটনা যেটা ঘটেছে সেটাই বলছি, যে পাল্টা মারের পর তখন ভিকটিম কার্ড দেখাতে এই মাননীয় মন্ত্রী এমন ভাবে ব্যান্ডেজটা বাঁধলেন, কিছুক্ষণ আগে ভুলেই গেছেন যে ব্যান্ডেজ ছাড়া তিনি চলে এসেছিলেন। ওই একই জায়গায় ব্যান্ডেজ বেঁধে গতকালের ভিডিওতে দেখিয়েছি, ফেসবুকে আমার নতুন প্রোফাইলে প্রচুর বুড়ি ভিডিও দিয়ে দিয়েছি। কিন্তু আমার বক্তব্য হচ্ছে 440 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী তারা গেলেন কোথায়? তাদেরকে গতকালে কোথাও চোখে আপনারা দেখতে পেয়েছেন? পুলিশ তাদেরকে অভিযোগ অন্য জায়গায় সরিয়ে নিয়ে গেছে। এই পুলিশ যদি কেন্দ্রীয় বাহিনীকে মিস ইউটিলাইজ করে, একটা মানে বিজেপির মিছিলে যদি ঠিকমতো ইউটিলাইজ করতে না পারে, তাহলে এই পুলিশ নির্বাচনের সময় কেন্দ্রীয় বাহিনী যত কোম্পানি আসুক না কেন তাদের কি করতে পারে সেটা কিন্তু আমরা স্পষ্টভাবে জানি। আর এখানেই এই প্রশ্নটা করা হয়েছিল, কিন্তু বারবার এই প্রশ্নটা জ্ঞানেশ কুমারকে করা হয়েছিল। আমাদের কাছে এখনো এই ব্যাপারটাতে ক্লিয়ার নেই যে জ্ঞানেশ কুমার এখানটা কি কিছু করতে আদৌ পারবেন কিনা। কারণ পুলিশের হাতে যদি নির্বাচন পরিচালনার দায়িত্ব ডেফিনেটলি থাকবে এবং এই কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করার দায়িত্ব তাদের হাতেই থাকবে, যেখানে এই পুলিশ এই কেন্দ্রীয় বাহিনীকে একেবারেই ভুলভাল জায়গায় ব্যবহার করবেন, সেখানে কিন্তু আমাদের একটা সন্দেহ রয়েই গেল। একমাত্র সেই রকম কারণ হলেই এই যে সমীক্ষাটা দেখালাম সেগুলো সত্যি হলেও হতে পারে। আর তা যদি না হয়, কেন্দ্রীয় বাহিনীকে নিরপেক্ষ ভূমিকায় যদি কাজ করার সুযোগটা করে দেয়, এই সমস্তকে আস্থা করে ফেলে দেবেন। আমার কথাটা লিখে রাখুন, এই সমস্ত সমীক্ষাগুলোকে আস্থা করে ফেলে দেবেন। তার কারণ এই সমীক্ষা যারা এসআইআর এ এত 1 কোটির কাছাকাছি নাম বাদ চলে গেল, তারা কোন রাজনৈতিক দলের সেটা বিশ্লেষণ করেছেন, সেটাকে কনসিডার করেছেন? এই সমীক্ষাটা আমি বলতে পারি এসআইআর এর আগে যদি এই সমীক্ষাটা হতো তবু বলতাম যে ঠিক আছে, এসআইআরটাকে বাদ দিলে এই সমীক্ষাটা তবু আমি রাজি। এসআইআর কে ধরে এই সমীক্ষাটা একেবারে ইনকমপ্লিট সমীক্ষা, আমি বলেও দিলাম কোথায় ভুল ছিল। এবং এসআইআর কে যদি আপনি ধরেন এক্স্যাক্টলি যদি বলেন এটা উল্টে যাচ্ছে, তবু আমি কিছুটা হলেও এগ্রি। এসআইআর কে কনসিডার করার পর যদি দুটো রাজনৈতিক দলের অবস্থান যদি বলেন যে উল্টে গেছে, তাহলে সেটা বরঞ্চ কিছুটা সায়েন্টিফিক বা স্ট্যাটিস্টিক্যাল ফিগার হলেও হতে পারে। আপনাদের মতামত, আপনাদের পার্সোনাল সমীক্ষা, পার্সোনাল মতামত আপনাদের
অবশ্যই লিখে জানাবেন এবং পর্বে যে কোনো বিষয়ে মন্তব্য অবশ্যই করে আমাদের সমৃদ্ধ করবেন। এখনকার মতো এখানেই নতুন একটি পেজ হয়েছে ফেসবুকে, যেখানে প্রতিনিয়ত প্রচুর ভিডিও দিচ্ছি। একবার যদি ভিজিট করেন বুঝতে পারবেন, ডেসক্রিপশনে লিঙ্কটি দেওয়া রয়েছে, একবার ভিজিট করার অনুরোধ রইল। এখনকার মতো এখানে।